পানিহাটিতে তুমি যে কোনো দিন যাবে, এখন গত 5-6 দিন বৃষ্টি হয়নি তো, তুমি একটু আগরপাড়া, উষুমপুর এইসব চত্বরে যাবে, এখনো ওখানে তোমার গোড়ালি ডুবে যাওয়ার মতো জল জমে আছে। তুমি যে কোনো জায়গায় গাড়ি, বাস, টোটো, অটো থেকে নামলে প্রথম যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে জঞ্জাল। দিনের পর দিন, মাসের পর মাস। আরেকটা স্যাটিসফ্যাকশন নিয়েও ঘুমোতে যাই বা রাজনীতি করতে যাই, রাস্তায় নামতে যাই, লড়াই করতে যাই, গাড়ি আটকাতে যাই, এই স্যাটিসফ্যাকশন নিয়ে যে আজকে যারা মতাদর্শ বিক্রি করে দিয়েছেন, নিজেকে সঁপে দিয়েছেন উল্টো দিকে শত্রুদের হাতে, তারা আর কোনো দিন আমাদের পাশের চেয়ারটায় এসে বসতে পারবেন না। তৃণমূল বিজেপি কিন্তু এই স্যাটিসফ্যাকশন রাজনীতিতে দিতে পারবে না। এবার আসছি ভোট পলিটিক্সে। সেটা হচ্ছে যে ত্রিমুখী লড়াই পানিহাটিতে। বিজেপি আছে, তার সাথে মেইন কন্টেস্টেন্ট আমাদের যে তৃণমূলের বিধায়কের পুত্র, সম্ভবত এবছর উনি বোধহয় প্রথমবার দাঁড়িয়েছেন এখানে, তার আগে ওনার বাবা ছিলেন। আর তৃণমূলের সাথে সিপিএমের যে লড়াই, ইটস লাইক আ মোহনবাগান ইস্ট বেঙ্গল ডার্বি অফ ওয়েস্ট বেঙ্গল। পানিহাটিতে এই সিচুয়েশনটা কেমন আছে এখন? মানে তোমরা কতটা আশাবাদী যে একটা পোক্ত সংগঠনের পার্টি তাকে সরিয়ে তোমরা ওই সিটটা জিততে পারবে, সেটা নিয়ে? আমরা একটা কিউআর কোড করেছিলাম সব বিধানসভা কেন্দ্রকে টার্গেট করে, পার্টির পক্ষ থেকে করা হয়েছিল যে আপনার এলাকায় আপনি কি সমস্যা আমাদের জানান। হাজারে হাজারে মানুষ সেই কিউআর কোডে, পানিহাটির মানুষ তাদের সমস্যার কথা জানিয়েছেন। পানিহাটিতে তুমি যে কোনো দিন যাবে, এখন গত 5-6 দিন বৃষ্টি হয়নি তো, তুমি একটু আগরপাড়া, উষুমপুর এইসব চত্বরে যাবে, এখনও ওখানে তোমার গোড়ালি ডুবে যাওয়ার মতো জল জমে আছে। পানিহাটি একটা গোটাটা জঞ্জাল নগরী। তুমি যে কোনো জায়গায় গাড়ি, বাস, টোটো, অটো থেকে নামলে প্রথম যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে জঞ্জাল। রাস্তায় পড়ে আছে দিনের পর দিন, মাসের পর মাস। ওই আগরপাড়ার ওইখানেই ক্যান্ডিডেট ট্যুরে যাওয়ার সময় একজন বললেন, এইটা আমাদের একজন সেনা জওয়ান ছিলেন, তিনি শহীদ হয়েছিলেন অতীতের লড়াইতে, তার ছবিতে মালা দিতে হবে। মালা দিতে যাওয়া যাচ্ছে না, সেনা জওয়ান শহীদ, তার প্রতিমূর্তি, পাশে জঞ্জাল ভর্তি। তাহলে জমা জল, জঞ্জালের সমস্যা। উল্টো দিকে পরিশ্রুত পানীয় জল 24 ঘন্টার প্রকল্প, সেটা পানিহাটিতে নেই। 2009 অবধি বামেদের সাংসদ ছিলেন, একটা প্রজেক্ট এসছিল, এই আমলে সেই প্রজেক্টটা এগিয়ে নিয়ে যাওয়া তো ছেড়ে দাও, 3-4 বার ফিতে কাটা হয়েছে খালি ভোটের আগে, যে এই ভোট পেরোলেই পরিশ্রুত পানীয় জল করে দেবো। ফলে আজও পানিহাটিতে 24 ঘন্টার পরিশ্রুত পানীয় জল নেই। পানিহাটির ফুসফুস বলে অমরাবতীর মাঠ, সেই অমরাবতীর মাঠ সিন্ডিকেটের হাতে বিক্রি হয়ে যাচ্ছিল। এই কথাটা আমি বলছি, নিশ্চয়ই আমার মুখের কথা কেউ বিশ্বাস করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রীর ওই আগরপাড়ায় কয়েকদিন আগে যে সভা, সেই সভা থেকে উনি নিজে বলেছেন যে আমি তো ওখানে বসেই খবর পেয়েছি এখানে মাঠটার একটা গণ্ডগোল হয়ে যাচ্ছিল, আমি ওখান থেকে বসে থামিয়ে দিলাম। তাহলে ঘটনাটা যে সত্যি উনি স্বীকার করলেন। ঘটনাটার জন্যে যারা দোষী তাদের তো শাস্তি হলো না। ফলে মানুষ বলছেন, আমরাও বলছি যে ওই শাস্তিটা আমরা দিতে পারবো, যেটা তৃণমূল পারবে না। এই যে শাস্তির কথা বলছো, কিন্তু আজকের ডেটে ধরো সিপিআইএমকে ক্ষমতায়, মানে শাস্তি দিতে গেলে ক্ষমতায় আসতে হবে, কিন্তু খুব বাস্তবভাবে দেখতে গেলে হয়তো প্র্যাকটিক্যালি সিপিআইএম একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে, এই জায়গায় সংগঠন হয়তো নেই। আমি জানি না তুমি এটা স্বীকার করবে কি করবে না, কিন্তু স্টিল আমি বলছি, এবার যদি আমি তোমাকে তো গোটা রাজ্যের মানুষ চেনে, যে আমি যদি শুধু পানিহাটি সিট ছেড়ে গোটা রাজ্যের কথা বলি, রাজ্যে ধরো বিভিন্ন যে ইস্যুগুলো তোমরা তুলেছো, যে দুর্নীতি হোক বা ইত্যাদি, সেগুলো বিগত 8-10 বছরের ইস্যু। সেই একই ইস্যুতে তোমরা সাফল্য খুব একটা পাওনি এর আগের ভোটগুলোতে। তাহলে রাজ্যের মানুষকে তুমি কিভাবে কনভিন্স করার চেষ্টা করবে যে তৃণমূলকে না, এবারে বামফ্রন্টকে বা সিপিএমকে ভোটটা দিন? 16 ভোটে বামপন্থী জোট 39% ভোট পেয়েছিল। তৃণমূল বোধহয় 44 বা 43 এরকম কিছু ছিল, আর বাকিটা যতটুকু পড়ে থাকে তার কিছুটা বিজেপির পেয়েছিল। সেই সময় থেকেই সারদা, নারদা, রোজভ্যালি, গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার, নিয়োগ দুর্নীতি, সাদা খাতা জমা দিয়ে বিডিও হয়ে যাওয়া, এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে বামপন্থীরা লড়াই করেছিলেন। বামপন্থী নন এরকম মানুষও লড়াই করছিলেন। তখন দিল্লি থেকে ইডি, সিবিআই নামক এই কেন্দ্রীয় সরকারি সংস্থা ইত্যাদি, তাদেরকে পশ্চিমবাংলার মানুষের সামনে হাজির করা হলো। নতুন সুন্দর জামাকাপড়, ধবধবে জামাকাপড় পরিয়ে, বড় বড় গাড়ি দিয়ে বড় বড় অফিসাররা এলেন। বিজেপির নেতারা বললেন এরা সব দিল্লি থেকে আসবে আর টপাটপ করে সব দুর্নীতিগ্রস্ত নেতাদের তুলে নিয়ে চলে যাবে।
যত এই করে এক একটা ভোট পেরোনোর চেষ্টা বিজেপির নেতারা করেছিলেন, মানুষ ভরসা করেছিলেন। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে যাওয়া মানুষ ভরসা করেছিলেন যে ইডি আর সিবিআই যদি কিছু করে। 19-এর ভোট পেরোলো, 21-এর ভোট পেরোলো, 24-এর ভোটও পেরোলো। যে শুভেন্দুবাবু মাননীয় বিরোধী দলনেতা সেদিন দাঁড়িয়ে বলেছিলেন যে ইডি সিবিআই আসবে আর একের পর এক দুর্নীতিগ্রস্ত নেতাদের তুলে নিয়ে চলে যাবে দুর্নীতির দায়ে, সেই শুভেন্দুবাবু এখন দুর্নীতির বিরুদ্ধে লড়াই ছেড়ে দিয়ে মন্দির মসজিদ ন্যারেটিভ সেট করছেন। বামপন্থীরা কিন্তু একই জায়গায় রয়েছে, একই জায়গায় রয়েছে বলেই যে মানুষ ওই ভরসা করেছিলেন তিনি আজকে হতাশ হচ্ছেন। সেই মানুষকে গিয়ে আমরা বলছি যে তৃণমূলকে হঠাতে বিজেপি পারবে না, কারণ বিজেপি যত ভোট পেয়েছে তৃণমূল তত বেড়েছে, বিজেপি যত ভোট পেয়েছে তত তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতারা জেল থেকে বাড়ি ফিরেছেন। জেলে তো আমার অভিজ্ঞতা ছিল ভাত আর কুমড়োর ঘ্যাট খেতে দেয় দুপুরেও রাতেও। তাহলে দুর্নীতির অভিযোগে যাদের ভাত আর কুমড়োর ঘ্যাট খাওয়ার কথা ছিল তারা পয়লা বৈশাখে দুপুরে পোলাও মাংস খাচ্ছেন, বিকেলবেলা জিপে করে তৃণমূলের হয়ে প্রচারে বেরোবেন। এই দায়টা বিজেপিকে নিতে হবে তো। 16 সাল থেকে ইডি সিবিআই আসছে যাচ্ছে, দৌড়ঝাঁপ করছে, মিডিয়ায় ব্রেকিং নিউজ হচ্ছে, কিন্তু এন্ড রেজাল্টটা কিছু হচ্ছে না। সেই এন্ড রেজাল্টের দিকে এদেরকে ঠেলার জন্যে তৃণমূলের পাল্টা বিজেপি মানুষের কাছে আর গ্রহণযোগ্যতা একেবারে নেই। সেইটা বামপন্থীরা করতে পারবে। 70 না 75 না 60 কতজন বিজেপির এমএলএ ছিলেন বোঝা মুশকিল, কারণ আজকে এদিকে কালকে ওদিকে এইসব হয়ে যায়। তো এক্স্যাক্ট লাস্ট ফিগারটা কত ছিল আমার মনে নেই, কিন্তু যে কজনই ছিলেন, শুরুটা 77-এ ছিল, যে কজনই ছিলেন গত 5 বছরে বিধানসভার ভেতরে এই দুর্নীতির তদন্ত নিয়ে কটা লোক কথা বলেছেন? বিধায়ক বলছি, রাস্তার বাইরে কি কথা হয়েছে সেটা আলাদা প্রশ্ন, সেটা তো বামপন্থীরা করছে। ভেতরে কথা বলার লোক সেইটা হবে চৌঠামের পর, যখন বামপন্থী বিধায়করা ভেতরে যাবেন। কলকাতা আরেকটা বিষয় হচ্ছে যে আমি একটু ফিরে যেতে চাই যে অভয় আন্দোলনের সময়, যে ওই সময় তোমাকে একটা সময়ের পর তোমাকে অ্যারেস্ট করা হয়, তারপর যদিও তুমি জামিন নিয়ে বাইরেও চলে আসো। কতটা টাফ ছিল লড়াইটা? কারণ তোমার তখন তুমি সদ্য বাবাও হয়েছিলে, তোমার কন্যা সন্তান জন্ম নেয়। আমাদের তো বামপন্থীদের ব্যক্তিগত জীবন খুবই এরা মানে ওই রকম প্রকাশ্যে খুব হাসে না। হ্যাঁ, খুব কঠিন লড়াই ছিল, স্ত্রীর জন্যে, মায়ের জন্যে ছিল, কিন্তু একটা পার্টি পরিবার ছিল আমাদের, যারা সেই সময় হচ্ছে যে জান লড়িয়ে দিয়েছিল আমাদের গোটাটার জন্যে, যে আপনার একটা কলতান নেই কিন্তু আরও হাজার হাজার কলতান আছে আপনাদের পাশে, আপনার কোনো চিন্তা নেই। ফলে এই স্যাটিসফ্যাকশানটা নিয়ে আমরা রাত্রে ঘুমোতে যাই যে একটা কলতান তার পরিবারের কাছে যখন থাকবে না, তখন হাজার হাজার কলতানই পার্টি পরিবারের গোটা পরিবারটাকে ঘিরে রাখবে ভালোবাসার উষ্ণতা দিয়ে। এটা আমার নিজের জীবনে দেখা। ফলে এই স্যাটিসফ্যাকশান আছে। সেই যন্ত্রণা, সেই সমস্যা, মানসিক যা যন্ত্রণা ইত্যাদি, সেটা তো একরকম, কিন্তু যেভাবে পার্টি সেই সময় পাশে ছিল, পার্টির সেটা মামলা করার ক্ষেত্রে হোক বা হচ্ছে যে সেই সময় পরিবারের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে হোক, ব্যাপকভাবে পাশে ছিল এবং ভবিষ্যতেও পাশে থাকবে। এই ভালোবাসার জায়গা, এই ভরসার জায়গা আছে বলেই তো কমিউনিস্ট পার্টি। এবার কমিউনিস্ট পার্টি নিয়ে তুমি কথা বললে, এবার একটা বিষয় বলি, সেখানে হচ্ছে যে বেশ কিছু দলছুট নেতা যারা দল ছেড়ে অন্য দলে গেছে, তারা আবার সম্পূর্ণ উল্টো অভিযোগ করে গেছে যে কমিউনিস্ট পার্টিতে নাকি সেই অর্থে কেউ পাশে থাকেন না। ইভেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট, সিপিআইএম, তারা বর্তমানে ঠিক বামপন্থী নয়, বামপন্থী অনেকটা এখন তৃণমূল নাকি হয়ে গেছে। এবং এই যে তুমি বললে যে একটা বৃহত্তর পরিবার, এই পরিবার বলে কিছু নেই, কমিউনিস্ট পার্টিতে নাকি ইন্টারনাল লবি এতটাই যে কেউ আসলে উঠতে পারে না। এই স্ক্রিপ্টটা যে শেষ কত বছর ধরে শুনছি দল ছাড়ার লোকের কাছ থেকে, মানে সে মুখস্থ হয়ে গেছে আর কি। দল ছাড়ার পর 1, 2, 3, 4 করে কে কি বলবেন, সেইটা কার্যত বাজি ধরার মতো করে বলে যেতে পারি যে এটার পর এটা বলবেন, এটার পর এটা বলবেন, এটার পর এটা বলবেন। কথা হচ্ছে যে বামপন্থী রাজনীতি, এই রাজনীতিতে টিকে থাকা, এটা একটা গোটা জীবনের প্রসেস, তো যে আমি আমার মতাদর্শে টিকে থাকব। এখন সময়টা কঠিন, সময়টা চ্যালেঞ্জিং, খুবই কঠিন, পারিবারিকভাবে দেখতে গেলে, রাজনীতিরভাবে দেখতে গেলে, বিরোধী দলের আক্রমণ ইত্যাদি, আর সমাজও তো নানা রকম বলতে থাকে। এই সেই রকম সব জিনিসটাকে সহ্য করে, আত্মস্থ করে এই রাজনীতিতে টিকে থাকা, সেটা চ্যালেঞ্জিং। কেন চ্যালেঞ্জিং? কারণ যদি আমার মাথায় ওইটা থাকে যে আমি আসলে সমাজের 2-4টে ভালো করব বলে এসেছি, আমি যদি এটাকে ভেবে দেখি যে আমার কেরিয়ারটা কীরকম হলো আর কি, আমার কলারে
ভালো একটু করকরে হলো কি না, কি টুপিতে পালক কটা গুজলো, এইভাবে যদি দেখি তাহলে ব্যাপারটা সেলফ ইগোতে নিয়ে নেব, তাহলে হচ্ছে যে এইটা আমি পেলাম না, ওইটা আমি পেলাম না, এরম হতে থাকবে। হুম কিন্তু এটা যদি আমি দেখি যে বাবা আমি সমাজের কিছু ভালো কাজ করতে এসেছি, হুম তাহলে এই ভাবনা থাকে না। দ্বিতীয় কথা হচ্ছে যে আরেকটা, ওই যে আগের প্রশ্নে একটা স্যাটিসফ্যাকশন বললাম না, যে এই স্যাটিসফ্যাকশন নিয়ে ঘুমোতে যাই, আরেকটা স্যাটিসফ্যাকশন নিয়েও ঘুমোতে যাই, বা রাজনীতি করতে যাই, রাস্তায় নামতে যাই, লড়াই করতে যাই, গাড়ি আটকাতে যাই, এই স্যাটিসফ্যাকশন নিয়ে যে আজকে যারা মতাদর্শ বিক্রি করে দিয়েছেন, নিজেকে সঁপে দিয়েছেন উল্টো দিকে শত্রুদের হাতে, তারা আর কোনো দিন আমাদের পাশের চেয়ারটায় এসে বসতে পারবেন না। তৃণমূল বিজেপি কিন্তু এই স্যাটিসফ্যাকশন রাজনীতিতে দিতে পারবে না। এটা তুমি শিওর যে ভবিষ্যতে পার্টি যখন দেখবে যে ক্ষমতায় আসা সম্ভব তখন পার্টি বদলে যাবে না? না, কারণ ইটস 100 বার ট্রেন্ড, যাবে না। গোটা ভারতবর্ষে বিভিন্ন পার্টিতেই দেখা যাচ্ছে যে অন্য দল থেকে দল ছুটলোকে কে নিয়ে চলে এসে বসিয়ে এইটাই দেওয়া। তো কমিউনিস্ট পার্টি, যে সে স্রোতের উল্টো দিকেই যায় সব সময়। হুম তুমি যে ট্রেন্ডের কথা বলছো, সেই ট্রেন্ডের উল্টো দিকে তো কমিউনিস্ট পার্টি। ভারতবর্ষের সব বড় বড় রাজনৈতিক দল যখন ইলেকটোরাল বন্ডে টাকা নিয়ে নিচ্ছিল, তখন তো বিপরীতে একমাত্র কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট দাঁড়িয়েছিল। শুধু দাঁড়িয়েছিল তা নয়, নিজেরা টাকা নেব না, এটা এক ধরনের যুক্তি। যারা টাকা নিয়েছে তাদেরকে মানুষের সামনে এক্সপোজ করব, এটা তো আরেক ধরনের লড়াই। হুম এই স্রোতের বিপরীতে লড়াইটা, এটাই তো সিপিআইএম করে এসছে। আর কিছুদিন গঙ্গার ধারে বেশি ঘোরাঘুরি হচ্ছে পানিহাটি ইত্যাদির জন্যে, তাহলে নদীর স্রোত বয়ে যাচ্ছে জোয়ার ভাটায়, পাশে বসে সেটা দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু ওইটায় নেমে স্রোতের উল্টো দিকে হেঁটে যাওয়াটা চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জটা নেব বলেই তো সিপিআইএমে এসছি। কিন্তু এই চ্যালেঞ্জটায় করদান্দা সাকসেস তো বিগত কয়েক বছরে পাওয়া যাচ্ছে না। যে কোনো জিনিসের তার কারণ স্থাপত্য হচ্ছে যে তৈরি ধরো করতে একটা সময় লাগে। পার্টি ভোট পার্সেন্টেজ 45% থেকে, আমি যদি 2011-র কথাও ধরি, তাতেও প্রায় 11-তে হেরে যাওয়ার সময় 42-43% ভোট ছিল। সেখান থেকে 21-এ 5, কার্যত ধস। এরকম তো না যে এই 10 বছরে বামপন্থীদের বিরুদ্ধে প্রচুর করাপশনের অভিযোগ এসছে, যারা নেতৃত্ব ছিল আসেনি। এরকমও না যে এই সময় বামপন্থীরা আরও বিভিন্ন যেগুলোকে বলা হয় যে সমাজ তাদের প্রতি বিরূপ হয়ে যেতে পারে, এরকম কোনো কাজের সাথে যুক্ত ছিল, হয়নি। স্টিল তো 44 বা 42-5%। কোথায় গ্যাপ হয়ে যাচ্ছে সাধারণ মানুষের সাথে কানেকশনের? প্রথম কথা হচ্ছে যে যে কোনো একটা স্থাপত্য তৈরি করতে খানিকটা সময় লাগে। 59-এ যখন খাদ্য আন্দোলন হয়েছিল, তখন যদি কেউ ভেবে নিতেন যে আমাকে 62 সালেই ক্ষমতায় আসতে হবে, তাহলে তো হয় না লড়াইটা সেইভাবে। হুম আমাকে ধাপে 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 ভিত তৈরি করে এগোতে হবে। তো সেই ভিত তৈরির কাজ এখন কমিউনিস্ট পার্টি করছে। দ্বিতীয়ত, যদি তুমি শুধু ভোটের লড়াইতেই বলো, আচ্ছা, যদি সিপিআইএমকে নিয়ে এত চিন্তা নাই থাকতো, তাহলে 23-এর পঞ্চায়েত নির্বাচনে 6 জন সিপিআইএম কর্মীকে শহীদ হতে হলো কেন? যারা গরু চুরি, কয়লা চুরি, বালি চুরির টাকা খেয়ে অভ্যস্ত, তাদেরকে সিপিআইএমের সিম্বল মারা ব্যালট চিবিয়ে খেতে হলো কেন? 23-এই তো খেলাটা ঘুরে যেত, ঘুরে যেতই। সেই খেলা ঘুরে যাতে না যায়, তার জন্যে তৃণমূল বিজেপি এক জায়গায় এসে মানুষকে বোকা বানানোর রাজনীতি করেছে, যেটা আমি খানিক আগে ইডি সিবিআইকে দিয়ে বললাম। আরও একটা উদাহরণ আছে। 2022 সালে ডিসেম্বরে নিয়োগ দুর্নীতি এটা ওটার বিরুদ্ধে যখন ব্যাপক লড়াই চলছে, সর্বত্র চলছে, সেই সময়ে আরএসএসের একটা পত্রিকা বেরোয়, সেই পত্রিকার এডিটোরিয়ালে ওরা লিখেছিল যে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াই এত তীব্র করা যাবে না যাতে বামপন্থীদের সুবিধা হয়ে যায়। এডিটোরিয়ালে লিখেছে ওদের কর্মীদের উদ্দেশ্যে। তাহলে মেন টার্গেটটা ওরা তো ঠিক করে দিচ্ছে যে তৃণমূল থাকলে থাক। এই যে সুকান্তবাবু এর মধ্যে কোথায় একটা বলেছেন, আমি দেখলাম ফেসবুকে, যে সিপিআইএমকে ভোট দেবেন না, আমাদের পছন্দ হলেন তৃণমূলকে দিন। এটা যদি রাজনীতি হয়, তাহলে এই রাজনীতির বিরুদ্ধে লড়াইটা কঠিন। সেই কঠিন কাজটা আমরা করছি। 23-এর পঞ্চায়েতের রেজাল্ট এখনও কেন বেরোলো না? সেই রেজাল্টটা বেরোলে তো কিন্তু লোকের এই যে কি বলি আমরা পার্সপেক্টিভটা বদলে যেত কিন্তু। তাহলে 24-এর পার্সপেক্টিভও বদলে যেত। 24-এ মুর্শিদাবাদে ভোটের ফলাফল অন্যরকম করানোর জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় কী কী করেছেন, সেটা মিডিয়াতে তো বিভিন্ন লোক বিভিন্নভাবে আমাদেরকে জানিয়েছেন, যে কোথায় ভোটের আগে কোথায় কি উত্তেজনা তৈরি করে, উস্কানি তৈরি করে মানুষের মধ্যে অন্যরকম ভাবনা তৈরি করে তুমি দেওয়ার চেষ্টা। ক্যান্ডিডেট, তুমি খুব ডিফেন্সিভ হয়েই উত্তর দেবে, কিন্তু আমি বলছি যে তুমি যেদিকে ইঙ্গিত করতে চাইছো যে হুমায়ুন কবির, এখন ঘটনাটা হচ্ছে তৃণমূলের অভিযোগ যে হুমায়ুন কবিরকে আসলে মমতা ব্যানার্জি এগুলো কিছুই বলেনি, উনি
বিজেপির থেকে টাকা খেয়ে বা টাকা নিয়ে নিজের পার্টির সুবিধার জন্য এগুলো তৃণমূলের বিরুদ্ধে বলছেন। তাহলে ওনার বিরুদ্ধে তো মানহানির মামলা এতদিনে হয়ে যাওয়া উচিত ছিল। ওমা, আমি এরকম লোক জানি যে টিভিতে একটা ডিবেট চলাকালীন তৃণমূলের এক নেতাকে বলেছিল, আরে চোরের বাবার বেশি কথা, তিনি মানহানির নোটিশ পাঠিয়েছিলেন। তাহলে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে এতগুলো কথা হয়ে গেল, একটা মানহানির নোটিশ হলো না তো কেন?